নমস্কার। আজকে ভিডিও করব না ভেবেছিলাম, দেরি করেও তুলছি। আজকে বইমেলার শেষ দিন, কিন্তু গতকাল যা ঘটে গেছে ভাবলাম যে দেরি হোক আর যাই হোক একটা ভিডিও করে যাওয়া দরকার। তো কাল কি হয়েছে, দিল্লিতে একটা ভয়ানক কাণ্ড ঘটেছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী গতকাল দিল্লি গিয়েছিলেন নির্বাচন কমিশনকে একটা ডেপুটেশন দেবেন বলে। তো সেখানে ডেপুটেশন দেওয়া হয়েছে এবং সেখানে নানা উত্তপ্ত বাক্য বিনিময় হচ্ছে, সেগুলো আলাদা কথা, কিন্তু ভয়ানক যেটা বলছে সেটা অন্য জিনিস। তো এই ডেপুটেশনের অঙ্গ হিসেবে দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছিল বহু বাঙালিকে, যারা এই এসআইআর প্রক্রিয়া, ভয়াবহ অমানবিক যে এসআইআর প্রক্রিয়া চলছে তাতে অনেকেই সমস্যায় পড়েছিলেন, তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। তো যেটা পড়েছি আমি, যে সংবাদপত্রে যা পড়েছি, যে জীবিত হলেও কমিশনের খাতায় মৃত এমন 50 জন ভোটারকে দিল্লি নিয়ে যাওয়া হয়েছিল। এছাড়া নিয়ে যাওয়া হয়েছিল আরও 50 জনকে, যাদের পরিবারের কোনো না কোনো সদস্য এসআইআরের কারণে অভিযোগ যে এসআইআরের কারণে মারা গিয়েছিলেন। তো ডেপুটেশন যখন চলছে, তো এরা কিছু অংশ, আমি ঠিকঠাক জানি না, কিন্তু কিছু অংশ গিয়েছিলেন নির্বাচন কমিশনে, কেউ কেউ এদিকে ছিলেন বঙ্গভবন। এই বঙ্গভবন জিনিসটা কি, পশ্চিমবঙ্গ সরকারের একটা আবাসন এবং একটা অফিস টফিস ইত্যাদি আছে, একটা কমপ্লেক্স দিল্লিতে, তার নাম বঙ্গভবন। এরকম কেরালা ভবন আছে, অন্যান্য রাজ্যের ভবনও আছে, সেখানে পশ্চিমবঙ্গের বা অন্য রাজ্যের পুলিশ টুলিশ থাকে। এটা ঠিক দিল্লির নিয়ন্ত্রণাধীন নয়। তো এই যখন চলছিল তখন কোনো অজ্ঞাত কারণে, যদিও কারণটা খুবই বোধগম্য, সেখানে দিল্লি পুলিশ হানা দেয়। শুনছি নাকি কেন্দ্রীয় বাহিনীও ছিল, সম্পূর্ণ ঘিরে ফেলা হয় বঙ্গভবনকে, এবং অভিযোগ হচ্ছে ঘরে ঘরে তল্লাশি শুরু করা হয় এবং বেরোতে বারণ করে দেওয়া হয়। তো সাংবাদিক প্রসূন আচার্য লিখেছেন যে একেবারে নাৎসি জার্মানির ছবি দেখছি, প্রতিবাদ করুন আর নইলে আপনিও বাঁচবেন না। যেভাবে দিল্লিতে বাংলার বিভিন্ন সরকারি আধা সরকারি গেস্ট হাউসে গিয়ে বাঙালিদের পুলিশ আটকে রেখে হেনস্থা করছে, এক কথায় ভয়ঙ্কর। তো এই সমস্ত কাণ্ড ঘটেছে। তো উনিও, প্রসূন আচার্যের কথা বললাম, উনিও লিখেছেন যে আইডেন্টিটি কার্ড পরীক্ষা করছে, হাতে নিয়ে ঘুরছে, ফেরত দেবার কিছু নেই। একটা অরাজক বর্বর ব্যাপার, সে বাঙালি এবং বাংলা বলছে বলে এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ জানাতে এসেছে বলে এদেরকে হেনস্থা করা হচ্ছে। তো এইটা উনি লিখেছিলেন। তারপর আরও অনেক কিছু ঘটেছে। দিল্লি পৌঁছেই বঙ্গভবনে, দিল্লি পৌঁছেই না, ডেপুটেশনের পর বঙ্গভবনে দৌড়ে যান মুখ্যমন্ত্রী, সেখানে পুলিশের সঙ্গে ঝামেলা হয় এবং তারপর তিনি খুব কড়া বিবৃতি দেন, সেগুলো তো আপনারা জানেনই। তো এরপর যেটা হয় সেটা আরও ভয়ঙ্কর, যে মুখ্যমন্ত্রী পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান এবং তারপর তিনি গরম গরম বিবৃতি দেন, খুব জোরালো বিবৃতি দেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে, কিন্তু সেটা কথা না, সেগুলো আপনারা খবরের কাগজে পড়েছেন। এরপরই আমরা দেখলাম যে সিপিআইএম দলের পক্ষ থেকে অদ্ভুত সব জিনিস শুরু করা হলো। তো আমি ব্যক্তিগতভাবে আবেদন করেছিলাম, ফেসবুকেও করেছিলাম, যে এইটা বাঙালির উপর আক্রমণ হচ্ছে। এখানে কংগ্রেস, সিপিএম, তৃণমূল এইসব ছেড়ে দিয়ে একদম সরাসরি বাঙালির পক্ষে নামতে হবে। এবার সিপিএম কি তৃণমূল হয়ে যাবে, তারা অপশাসনের বিরুদ্ধে বলবে না? তৃণমূল কি খুব একটা আদর্শ শাসন পদ্ধতি কায়েম করে ফেলেছে পশ্চিমবঙ্গে? না, একেবারেই তা না। কিন্তু কথা হলো যে ইস্যুর একটা ব্যাপার আছে, তো যেখানে বাঙালি আক্রান্ত সেখানে অন্য ইস্যুগুলোকে আপাতত সরিয়ে রেখে সেটা নিয়ে যখন কথা বলবেন, এখানে বাঙালির পক্ষে দাঁড়াতে হবে। তো আমরা অদ্ভুত ব্যাপার দেখলাম যে সিপিআইএম দলের পক্ষ থেকে, ঠিক যেন আমার আবেদনকে নাকচ করার জন্য, সেটা নয়, আমি ঠাট্টা করে বলছি, আবেদনকে নাকচ করার জন্যই তারা ঠিক উল্টো কথা বলতে শুরু করলেন, ঠিক উল্টো কথা। এবং সুজন চক্রবর্তী বলেছেন এবং বিকাশ ভট্টাচার্য যেটা বললেন সেটা অতীব ভয়ানক। তো কি বললেন, হুবহু কোট করছি আমি, তিনি ফেসবুকে বলেছেন নয়, ফেসবুকে একটা পোস্ট করেছেন। কি পোস্ট করেছেন আমি দেখে বলছি। মমতা দিল্লিতে গেছেন রাষ্ট্রপতি শাসন আদায় করতে, পালিয়ে গিয়ে ফিরে আসার কাঁদুনি গাইবার অছিলায় রাষ্ট্রপতি শাসন চাই। রাজ্যের মুখ্যমন্ত্রী ভিন রাজ্যের পুলিশকে প্রকাশ্যে কাপড় টেনে দেখিয়ে বলছে, দেখুন ঘরের কাপড় পরে এসেছে। এর থেকে বড় বেহায়াপনা আর কি হতে পারে? বাংলার মেয়েরা এত নির্লজ্জ ও বেহায়া নয়। তো এটা আমার পড়ে অকল্পনীয় লেগেছে। মুখ্যমন্ত্রী কি করেছিলেন, তিনি ওখানে দিল্লিতে পৌঁছেছিলেন, সবাই হয়তো হোটেলে জামা কাপড় চেঞ্জ করছিলেন, বাড়িতে যে শাড়িটা পরেছিলেন সেটা পরেই তিনি বেরিয়ে আসেন, পুলিশের সামনে যান এবং আমি দেখেছি সেই ভিডিওটা। তিনি কাপড় দেখিয়ে বললেন যে ঘরের কাপড় পরে চলে এসেছে। তো এর মধ্যে
অশালীন কোনো কিছু আমি দেখতে পাইনি, কিন্তু উনি আবিষ্কার করেছেন কি অদ্ভুত, প্রকাশ্যে কাপড় টেনে দেখিয়ে বলছে দেখুন ঘরের কাপড় পরে এসেছি, এর থেকে বড় বেহায়াপনা আর কি হতে পারে। তো খুব সত্যি কথা বলতে কি, এর থেকে বড় নীচ বক্তব্য আর কিছু হতে পারে না। বাংলার মেয়েরা, উনি বলেছেন, এত নির্লজ্জ ও বেহায়া নয়, বাংলার পুরুষরা এরকম নীচ মন্তব্য করেন বলে আমি বিশ্বাস করি না। এটা করা হয়েছে। তো উনি একেবারে প্রত্যক্ষ প্রমাণ রাখছেন যে উনি যে ভগবানের গুরু, তার এতে ছি ছাড়া আর কিছু বলার নেই। এবং আমাদের যে প্রখ্যাত নারীবাদীরা আছেন, প্রগতিশীল নারীবাদীরা আছেন, তারা মমতা শঙ্করকে পেলেই ঝাঁপিয়ে পড়েন, কে ল্যাম্পপোস্ট, কাকে ল্যাম্পপোস্টের নিচে, কার সঙ্গে তুলনা করেছেন ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে থাকা মহিলাদের ইত্যাদি। কিন্তু এই ক্ষেত্রে তারা দেখতে পাচ্ছি সম্পূর্ণ একদম চুপ করে আছে, এটা কোনো ব্যাপার না, তো হয়েই থাকে, বলে যা খুশি বলে তারা থেকে বেহায়াপনা, নির্লজ্জ ইত্যাদি যা খুশি বলা যায়, কাপড় টেনে দেখাচ্ছেন। এবং এই যে নারীবাদীদের কথা বলছি, তারা সবসময় হইচই করে বলতে দেখেন আমার পোশাক, আমার শরীর, আমার ইচ্ছা। তো তাদেরকে যদি কেউ বলে আপনি শরীর দেখাচ্ছেন, আপনি রাস্তায় দেখিয়ে সিগারেট খাচ্ছেন, আপনি মদ খাচ্ছেন, তারা তো গর্জে উঠবেন, গর্জে ওঠারই কথা। কিন্তু এই ক্ষেত্রে তারা খুব চুপ। যাই হোক, তারা চুপ থাকুন, যা খুশি করুন, বাথরুমে ঢুকে বসে থাকুন, তাদের উদ্দেশ্য প্রণোদিত এজেন্ডা নিয়ে বিভিন্ন কথা বলুন না বলুন। কারণ আমরা জানি যে এই যে তথাকথিত নারীবাদীদের মধ্যেও অনেক হিন্দুবিদ ঢুকে বসে আছেন। তো যাই হোক, এটাতে ছি ছাড়া আর কিছু বলার নেই, ওইটা একটা অশালীনতার অংশ। তো ছি বললাম, সে ঠিক আছে, কিন্তু আমি তো শুধু অশালীনতা নিয়ে কথা বলছি না, লোকে মাঝে মধ্যে অশালীন কথাবার্তা বলে থাকে, সেগুলো নিন্দনীয় হলেও সেটা অতিক্রম করে আমাদের এগোতে হয়। তা আমার যেটা বক্তব্য, মূল বক্তব্য, সেটা হচ্ছে রাজনৈতিক। তো এই বিষয়ে আমার সিপিএমকে নিয়ে কিচ্ছু বলার ছিল না, কারণ সিপিএম আমি মনে করি যে বাঙালিদের একটা দল, যদিও সর্বভারতীয় দল, কিন্তু পশ্চিমবঙ্গের সিপিএম বাঙালিদের একটা দল। কিন্তু আমি সিপিএমকে যেটা দেখছি, তারা তথাকথিত কোট আন কোট প্রাসঙ্গিক হওয়ার জন্য বিভিন্ন নিনজা টেকনিক প্রয়োগ করছে এবং তাদেরকে নিয়ে বলতে বাধ্য করছে। তো কি করছে, যতবার বাঙালির উপর আক্রমণ হচ্ছে ততবার তারা বলছে যে এটা খুব নাটক হচ্ছে, কিন্তু যা হচ্ছে ওসব কিছু হচ্ছে না, ভয় পাওয়ার কিছু নেই। এবং সেই নিয়ে সকলে চেঁচামেচি করছেন, চিৎকার চেঁচামেচি করছেন, আমিও করেছি। তো এইভাবে তারা প্রাসঙ্গিক হয়ে উঠছে। তো ভিন রাজ্যে বাঙালি ঠেঙানো, তারা বলেছিল ওটা নাটক। এসআইআর যখন শুরু হয় তখন তার প্রথম প্রতিক্রিয়া ছিল যে আতঙ্ক ছড়াবেন না, আতঙ্কিত হওয়ার কিছু নেই। তো এইবার দিল্লিতে বঙ্গভবনে দিল্লি পুলিশের যে তল্লাশি হলো, হানা হলো, সেখানে তো এক কাঠি এগিয়েই গেলেন। বললাম যেটা, বিকাশবাবু বলে দিলেন, যেটা আমি পড়ে শুনিয়েছি, যে মমতা দিল্লি গেছেন রাষ্ট্রপতি শাসন আদায় করতে। তো অশালীন কথাগুলো এখন ছেড়ে দিন, কিন্তু এটা কি বক্তব্য, কি রাজনৈতিক বক্তব্য? রাষ্ট্রপতি শাসন কি হাতের মোয়া? মমতা গেলেন আর চেয়ে আনলেন, আর একটা রাজ্যের মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতি শাসন আদায় করবেন কিসের জন্য? তার কি চতুর্বর্গ লাভ হবে? তো কতখানি প্রখর রাজনৈতিক পাণ্ডিত্য থাকলে এরকম অদ্ভুতুড়ে উদ্ভট কথা বলা যায়? উনি কিভাবে ওকালতি করেন আমি জানি না, নিশ্চয়ই ওকালতিটা ভালোই জানেন, কিন্তু রাজনৈতিক পাণ্ডিত্য কতখানি থাকলে এই কথা বলা যায় সেটা আমি ভেবে উঠতে পারছি না। তো এবার যদি ধরুন 1.5 কোটি লোক এসআইআর থেকে বাদ পড়ে গেল, তাহলেও নির্ঘাত শুনবো এটাও মমতার স্বার্থে বাদ গেল। বাঙালি ঠেঙানো হচ্ছে, সে তো মমতার স্বার্থে হচ্ছেই। পশ্চিমবঙ্গে যদি সামরিক আধা সামরিক বাহিনী কোনো কারণে মার্চ করে, ঈশ্বর না করুন, তাহলেও শুনবো এটা মমতার স্বার্থে। এমনকি মমতাকে যদি জেলে পুরে দেওয়া হয়, সেটাও হয়তো শুনবো মমতার স্বার্থে। তো এর চেয়ে হাস্যকর কথা পৃথিবীতে খুঁজে বার করা খুব কঠিন। উনি প্রাসঙ্গিক হওয়ার জন্য নিনজা টেকনিক প্রয়োগ করে যদি হাস্যকর কথাবার্তা বলেন, কেন বলছেন আমি ঠিক জানি না। ওই প্রাসঙ্গিক হওয়ার জন্য কি হবে? তো উনি বলেছেন, কিন্তু আমি এই নিয়ে কথা বলছি কেন? আমরা সবাই এই নিয়ে লাফালাফি বা করছি কেন? কথাগুলোই তো হাস্যকর। কারণ প্রথমত এতে করে হিন্দুস্তানের যে এজেন্ডা, বাঙালি বিরোধিতার যে এজেন্ডা, হিন্দুবীরদের যে এজেন্ডা, সেটাকে সুচারুভাবে বৈধতা দেওয়া হচ্ছে। এবং হিন্দুবীররা তারা কিভাবে কথাবার্তা বলেন সে তো জানেনই। পশ্চিমবঙ্গের হিন্দুবীরদের কথাবার্তা বলার ধরন, কোনো বক্তব্যই তারা ভালোভাবে প্রকাশ করতে পারেন না। তো ফলে তাদের থেকে এটা অনেক সুচারুভাবে হচ্ছে এবং টিভিতে দেখাচ্ছে খুব সুচারুভাবে। তো ফলে না লিখে বা না বলে উপায় নেই। এবং এই যে বলতে হচ্ছে, এর মাধ্যমে ওরা যদি প্রাসঙ্গিক থাকতে চান বিকাশবাবুরা, তো থাকুন, সে নিয়ে কী আর বলবো। তো এর থেকেও বড় কথা হচ্ছে, আমরা যারা বিজেপির বিরুদ্ধে কথা বলি, তারা পশ্চিমবঙ্গে বিজেপিকে এমনকি বিরোধী দল হিসেবেও চাই না। তো এখন আমাদের আশা ছিল যে সিপিএম সেই জায়গাটায় থাকবে
সিপিএমকে সমর্থন করি কি করি না এটা কথা নয়, করি নাই ধরে নিন, কিন্তু কথা হচ্ছে যে বিজেপিকে চাই না বলেই এটা চাই। এবং খুব স্পষ্ট করে বলতে গেলে যে এই আশাটা এক সময় ছিল কিন্তু এখন আর নেই, এবং এই আশাটাকে গোল্লায় পাঠানোর মূল কারিগর কারা? এই বিকাশবাবু বা মোহাম্মদ সেলিমের মতো সিপিএম নেতারা। এবং খুব স্পষ্ট করে বলতে গেলে এতটা নীতিহীন, এতটা দিশাহীন একটা নেতৃত্ব যে থাকতে পারে একটা রাজনৈতিক দলের, সেটা এদেরকে না দেখলে বিশ্বাস হতো না। এদের কৃতিত্ব একটাই যে গত 20 বছর ধরে 50% যে জনসমর্থন ছিল সেটাকে টেনে 5% নামিয়ে আনা। এবং কেন এসেছে সেটার জন্য নিজের ছাড়া পৃথিবীর সবাইকে, আমেরিকা, রাশিয়া, চীন, জাপান, মমতা, মোদি, নভট্টু বিজেপি, আমি গুরুচণ্ডালী থেকে শুরু করে পাড়া ও পাড়ার রাঙামাসিমা সবাইকে গালাগাল দিয়ে চলা, খালি নিজেদের কোনো দোষ নেই, আকাশ বাতাস কাঁপিয়ে গালাগাল দিয়ে চলা। তো এই যে 20 বছরে এই মহান মহান নেতারা যারা আছেন তাদের এইটাই হচ্ছে একান্ত অবদান, এই চিৎকার করা এবং 50 থেকে 5-এ নামিয়ে আনা। তো যে 5% ভোটটা এখনও পান, যার জোরে ওরা এখনও গলাবাজি করতে পারেন, সিপিএমের যে একটা অর্থ বলুন, অর্থবল বলুন, একটা সুনির্দিষ্ট স্ট্রাকচার আছে, সংগঠন আছে বলুন, এর কৃতিত্ব কিন্তু ওদের না। এরাই স্ট্রাকচারটা তৈরিও করেননি, বিভিন্ন জায়গায় যে পার্টি অফিসগুলো আছে এগুলো এরা তৈরি করেননি, এগুলো এদের পূর্বজরা কান্না ঘাম দিয়ে, প্রচুর শ্রম দিয়ে, প্রচুর ত্যাগ তিতিক্ষা দিয়ে এবং অতি অবশ্যই তাদের নিজস্ব দক্ষতা দিয়ে গড়ে তুলেছিলেন। এবং এরা ওই জলসাঘরের জমিদারের মতো ওইটা ভাঙিয়ে খেয়ে চলেছেন, এক বর্ণ ওদের এতে কোনো কৃতিত্ব নেই। ওই যেটা ছিল সেটাকে ভাঙিয়ে খেয়েছেন এবং নিজেদের কৃতিত্ব বলতে ওই 50% জনসমর্থনকে কমিয়ে 5-এ নিয়ে আসা। তো এদের হাতে যদি ছেড়ে দেওয়া হতো প্রথম থেকে, এই ফুটানি থাকতো না, 5%ও থাকতো না, কিছুই থাকতো না, টিভিতেও ডাকতো না, কিছুই হতো না। ওদের ভাঙিয়ে এটা করছেন এবং ওটা হলে যদি না থাকতো তাহলে আমি এই বক্তব্য রাখতাম না, টিভিতে তো ওদের ডাকতোই না। তো কৃতিত্ব বলতে ওইটাই যে নিজেরা সমস্ত কিছু জলাঞ্জলি দিয়েছেন এবং পূর্বজদের যেটুকু ত্যাগ তিতিক্ষা ছিল সেটাকে অত্যন্ত নক্কারজনকভাবে ভাঙিয়ে খাচ্ছেন। তো সেদিন একটা মীনাক্ষী মুখার্জির একটা সাক্ষাৎকার দেখছিলাম ইউটিউবে। তো তরুণ নেত্রী বলতেও খারাপ লাগে, তো উনি আমার সমীকরণে শুনেছি এদের উল্টো দিকে, আমি ঠিক জানি না, শুনেছি শোনা কথা। তো তাকে যা প্রশ্ন করা হচ্ছে উনি খুব দৃঢ়ভাবে সজোরে বলছেন মানুষ বুঝে নেবে, এর ব্যাপার মানুষ বুঝে নেবে। তা সত্যি কথা বলতে কি ওনাকে আঘাত করতে চাই না, কিন্তু এই কথাগুলো হাস্যকর, এগুলোর কোনো মানে নেই। কেন বলছি না, 21 সালে সিপিএম ভোটে লড়েছিল প্রত্যেক বছরের মতো এবং মীনাক্ষী নিজেও ভোটে লড়েছিলেন। তো সিপিএম বেশিরভাগ আসনেই জামানত বাজেয়াপ্ত হয়েছিল, 0টি আসন পেয়েছে আপনারা জানেন। এবং সিপিএম প্রার্থীরা যা ভোট পেয়েছিলেন খুব সম্ভবত মীনাক্ষী মুখার্জি তাদের মধ্যে নিম্নতম, মানে জামানত বাজেয়াপ্তের মধ্যেও নিম্নতম না হলেও একদম নিচের দিকে থাকবেন। তো কথা হচ্ছে মানুষ বলে কি, মানুষের কথা যদি মেনে নিতে হয়, এইটা হচ্ছে মানুষের রায়। মীনাক্ষী মুখার্জি নিম্নতম ভোট পেয়েছেন। এই আমার মতো রামশ্যাম যদুর মতো দাঁড়ালেও লোকে ভুল করে কিছু জায়গায় ভোট দেয়, আমিও তার কাছাকাছি ভোট পেয়ে যেতাম। এইটা হচ্ছে মানুষের বুঝে নেওয়া। মানুষ বলে কোনো লাভ নেই। আপনাদের নীতিটা কি, মানুষের জন্য আপনারা কি বলছেন সেইটা বলুন। এবং আপনাদের যে ভুল হয়েছে, যে কথাগুলো বলছেন, যে জন্য আপনাদের থেকে মানুষ মুখ সরিয়ে নিয়েছে, সেগুলো স্বীকার করুন। নতুন নীতি কী হবে ঠিক করুন, মানুষের দরবারে নিয়ে আসুন। এই ঔদ্ধত্য করে মানুষ বুঝে নেবে আমরা যা করছি ঠিক করছি, আপনাদের কি দরকার, এই কথাগুলো বলবেন না, এগুলোর কোনো মানে নেই। নীতি ঠিক করুন, সেটা মানুষের দরবারে নিয়ে যান। মানুষ যদি বোঝে যে ঠিক, তাহলে আপনাদের গ্রহণ করবে, করলেও করতে পারে, যা অবস্থায় নিয়ে গেছেন, করবে কিনা জানি না, আর নইলে প্রত্যাখ্যান করবে। এইটাই হচ্ছে গণতন্ত্রের রীতি। মানুষ বুঝে নেবে বলে বাগাড়ম্বর করে কোনো লাভ নেই। আর হ্যাঁ, যদি না চান ঠিক আছে, যে রাস্তায় আছেন থাকুন, এইভাবে কথাবার্তা বলুন, ওই পূর্বজরা যে সম্পত্তিটুকু ভাঙিয়ে করেছিলেন সেটা ভাঙিয়ে খান এবং এইভাবেই প্রাসঙ্গিক থাকুন। আমরা আর কি বলবো বলুন। এবং হ্যাঁ, অষ্টম বামফ্রন্ট সরকার একদিন এসে যাবে, এরকম চোখ বুঝে স্বপ্ন দেখতে থাকুন। তো এইটুকুই বলার। আমি এই সিপিএম নেতাদের প্রাসঙ্গিক থাকার ব্যাপারটা নিয়ে যারা যা করে চলেছে এটা নিয়ে বীতশ্রদ্ধ, তাই এই কথাগুলো বললাম। নইলে এই ইস্যুতে সিপিএমকে টেনে আনার কোনো দরকার ছিল না। তো যারা শুনলেন তার মধ্যে হয়তো কিছু বামপন্থী আছেন, ভাববেন কি করা যায়, এই নেতাদের নিয়ে কী করা যায় ভাববেন। ফ্যাসিবাদকে আটকানো যে মুহূর্তে যে সময়ের প্রধান কাজ না, তৃণমূলকে ছাড় দিতে কেউ বলছে না, তৃণমূলকে ছাড় দেবেন না, কিন্তু ফ্যাসিবাদকে আটকাতে হবে।
এই কথাটা মাথায় রাখবেন, নইলে কিন্তু তৃণমূল শুধু নয়, সিপিএমেরও যেটুকু সাইনবোর্ড আছে সেটাও কিছু থাকবে না। যাই হোক, যারা শুনলেন একটু মাথায় রাখবেন, যদি নেতাদের শোনাতে ইচ্ছা হয় শোনাবেন। তো আজকে এইটুকুই, আমাকে এবার বইমেলায় দৌড়তে হবে। তো 567 নম্বর স্টল আমাদের, শেষ দিন, যারা আসবেন দেখা করবেন, অনেকের সঙ্গে দেখা হচ্ছে, সেই নিয়ে পরে একটা অনুষ্ঠান করব। তো আজকের মতো এইটুকুই, ভালো থাকবেন সবাই, নমস্কার।